আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় চলছে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। রায় ঘোষণা হতে পারে ৭ জুন রোববার। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা। উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। রিসাইকেলের নামে পুরান ঢাকায় গড়ে উঠেছে প্লাস্টিকের অবৈধ কারখানা আর রাসায়নিকের গোডাউন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা, মবের ভয়ে থমকে আছে অভিযান। ঈদের আগে পরের দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন, ২৯২টি দুর্ঘটনার প্রায় অর্ধেকই ঘটেছে মোটরসাইকেলের কারণে। এখন শুনবেন বিস্তারিত। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় চলছে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আদালতে নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেছে উভয় পক্ষ। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে প্রকাশ্যে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে দুইজন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ ১৬ জন সাক্ষ্য দেন। জুনের ১ তারিখ থেকে মামলার বিচার কাজ শুরু হয়। সন্তান হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক চলছে। এখানে যুক্তিতর্ক এখন উপস্থাপন করছেন যিনি বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি মূলত যে ১৬ জন জবানবন্দি দিয়েছেন, তাদের যে জবানবন্দির মধ্য দিয়ে কি কি বিষয় প্রমাণিত হয়েছে সেই তথ্যপাত্র তিনি আদালতের কাছে বিশ্লেষণ করছেন। বিভিন্ন রায়ের যে নজির সেগুলো আদালতের কাছে তিনি তুলে ধরছেন এবং সেখানে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যে ধারায় অভিযোগ আনা হয়েছে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে, সেই ধারায় কি ধরনের শাস্তির বিধান রয়েছে সে বিষয়ে তিনি তার ব্যাখ্যা, যে আইনি বিশ্লেষণ, সেটি তিনি তুলে ধরছেন। পাশাপাশি ১৬ জন সাক্ষীর জবানবন্দিতে যে বিষয় উঠে আসছে, যে শিশু রামিসাকে হত্যা, ধর্ষণ, আলামত ধ্বংস, আসামি সোহেল রানাকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করা, এই বিষয়গুলো যে যতজন সাক্ষী বলেছেন সেই বিষয়গুলো তিনি বিশ্লেষণ করছেন। পাশাপাশি এখানে তদন্তকারী কর্মকর্তা এবং তিনি যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিয়েছিলেন সোহেল রানা, সেই বিষয়ে তিনি নিজেই যেহেতু দোষ স্বীকার করেছিলেন যে তিনি হত্যা করে, ধর্ষণ করে তিনি পালিয়ে গিয়েছেন, সেই বিষয়গুলো তিনি বিশ্লেষণ করছিলেন। এবং বারবারই এখানে পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি বলছিলেন যে তিনি নিজেই যেহেতু প্রকাশ্য আদালতে দোষ স্বীকার করেছেন, তিনি প্রথমেই এই মামলাটি এই মামলাটি প্রমাণে তিনি ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রমাণিত, সেই বিষয়ে আরো তিনি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তবে এখন পর্যন্ত আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স যিনি রয়েছেন, তিনি তার যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটি করার এখনো শুরু করেননি। তিনি হয়তো শুরু করলে আংশিক কমিটি ঘোষণার প্রায় ২ বছর পর ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। যুবদল ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, এছাড়াও সহ সভাপতি পদ পেয়েছেন কামাল আনোয়ার আহমদ, মাহফুজুর রহমান মাহফুজ, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, ফেরদৌস আহমেদ মুন্না, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু। আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন, তারেক, এজমুল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন ও সাজ্জাদুল মিরাজের মতো সাবেক ছাত্র দল নেতারা। উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি, কিন্তু নির্বাচনের আগে জামায়াত ইসলামীর জয়ের হাইপ তোলা হয়েছিল সবখানে, কিন্তু মানুষ ভুল করেনি, বিএনপিকে বেছে নিয়েছে। আর এমন মন্তব্য করেছেন বিএনপির সহ মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখনো আধিপত্যের বাইরে, সামনেও প্রভাব মুক্ত থাকতে চায় বাংলাদেশ। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক কূটনীতির মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান দেশে ফিরেছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করবেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ড খলিলুর রহমান। মন্ত্রণালয়ে প্লাস্টিক রিসাইকেলের নামে উল্টো চলছে বর্জ্য উৎপাদন।
পুরান ঢাকার পোস্তা, ইসলামপুর, কামালবাগের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই প্লাস্টিক কেমিক্যাল সাম্রাজ্য। অতিরিক্ত মুনাফার লোভে বাসাবাড়িতেও গড়ে উঠেছে শত শত অবৈধ রিসাইকেল কারখানা, রাসায়নিক গোডাউন। এতে করে পুরো বাতাস হয়ে উঠেছে বিষাক্ত, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আর অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ব্যবসায়ী চক্রের মবের ভয়ে অভিযান থমকে আছে। ৩৮ বছর ধরে বুড়িগঙ্গার বহুরূপ দেখেছেন মাঝি বদরুদ্দিন। দিনে দিনে নদীর ঘোলা জল কালো হয়েছে চোখের সামনে। তার মতে বুড়িগঙ্গার এই দশার কারণ অনেকটাই আড়ালে। নদীজীবী এই মানুষটি সাক্ষী দিলেন ঢাকার বিষাক্ত সাম্রাজ্যের বাসিন্দা হিসেবে। প্লাস্টিকের কারখানা, দানা কারখানা, কাটার মেশিন কারখানা, এর অভাব নেই। এগুলা যত কারখানা ইসলামবাগ, কামালবাগ এই জায়গার মধ্যেই, মানে পুরান ঢাকার মেন জায়গাটাই এটা। পরিবেশ দূষণের সেই নেপথ্য চিত্র। বেড়িবাঁধের চান্দিঘাট, পোস্তা এলাকা জুড়ে চোখে পড়ে অবৈধ প্লাস্টিক পণ্যের কারবার। প্রশ্ন জাগে, এসবের উৎপত্তি কোথায়? দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ব্যবহৃত প্লাস্টিক বস্তা ভর্তি করে রাখা হয় ইসলামবাগের বাঁশপট্টিতে। ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, এমনকি মেডিকেলের বর্জ্য সবকিছুই বাছাই চলে খোলা আকাশের নিচে। প্লাস্টিকের পুনর্জন্ম সরু অলিগলিতে। যে কারখানায় এসব পণ্য উৎপাদন চলছে, অধিকাংশের নেই কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র। রাস্তার দুপাশে বস্তায় বস্তায় রিসাইকেল প্লাস্টিক, দানা, রং আর রাসায়নিকের মজুদ। ঘনবসতি এলাকায় ছড়িয়ে আছে পলিথিন, পিভিসি, প্লাস্টিসাইজার, সলভেন্ট সহ নানা দাহ্য রাসায়নিকের মজুদ। দিন শেষে এসব বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গার জল। পোস্তার ঢালে 7 তলা এই ভবনের ভেতরে প্লাস্টিকের কারখানা। ছবি নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন কারখানার মালিক কর্মচারীরা। এখানে মোট বাইরে দেখলাম 3টা, বাইরের অংশে ওই পাশ থেকে আরো একটা ফ্যাক্টরি আছে। এখানে 1, 2, 3 পুরো ভবনের নিচতলায় চলছে প্লাস্টিক গলানো, দানা তৈরি আর বিভিন্ন পণ্য উৎপাদনের কাজ। এবার ঈদুল আজহার আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ 21 মে থেকে 2 জুন পর্যন্ত দেশে 292টি দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 281 জন। নিহতের মধ্যে 34 জন নারী এবং শিশু সংখ্যা 48। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে 292টি দুর্ঘটনার মধ্যে 141টি মোটরসাইকেল দুর্ঘটনা, 13টি নৌপথ এবং 22টি রেলপথ দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকা বিভাগে 95টি দুর্ঘটনায় 101 জন নিহত হয়েছেন, আর সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে, যেখানে 9টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে ওঠার আগেই সাধারণ মানুষের পকেটে নতুন টান। বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। চলতি মাসেই তা কার্যকর হবে। সীমিত আয়ের মানুষের পাশাপাশি বড় ধাক্কা আসবে উৎপাদন খাতেও। বাড়বে দৈনন্দিন খরচ। বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে পড়বেন উদ্যোক্তারা। কৃষিতেও পড়বে বিরূপ প্রভাব। বাড়বে সেচের খরচ। বাতাসে গুঞ্জনটা ভাসছিল বেশ কদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেই আশঙ্কা। গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম। এপ্রিল ও জুনে